এই, আপনি না এইমাত্র বললেন ভাইয়া আর মেঘের ছাড়া আর কারোর নাম গ্রহণযোগ্য না, তাহলে আপনি কেন রেখেছেন? তানভীর দাঁত কেলিয়ে জবাব দিল। কারণ ওদের সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কটা অন্যরকম। চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আমার, আমি একাই তো বউ। তানভীরের কথা শুনে মিম আর আদি রাগে কটমট করছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি পেয়ে নিজের রুমের দিকে চলে গেল। একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেল ডাইনিং টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আদো আদো কণ্ঠে বলল, আমি তো খাইনি পাপা, আগে আমাকে জোর করে খাওয়াইছে। আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলো বেশ চালাক। সঙ্গে সঙ্গেই বলল, পাপা, ভাইয়া মিথ্যা বলতেছে, মিথ্যা। আমি তো বলতেছিলাম খেও না, দোল কোলে থপ খেয়ে ফেলেছে। আবির মুচকি হেসে ছেলেমেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলো। আহিয়ান ও আইহা সন্ধ্যায় সোফায় বসে আঁকাআঁকিতে ব্যস্ত। আবির একটু আগে রুমে গেছে ফ্রেশ হতে, এখন আর আগের মতো বাড়ি ফিরে ফ্রেশ হতে পারে না। এসে ছেলেমেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কী করি, মাত্র 4 বছরের শিশু এত কঠিন ড্রয়িং কী করে করবে? তাই একটু আগে মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িংয়ে হেল্প করাতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে এঁকেছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে পুরে খাচ্ছে। মিম ওদের সাহায্য তো করছে, কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর উপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস সব একসাথে যাবে। আবিকে নিচে নামতে দেখি আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। কি হয়েছে মামনি? পাপা, এই দেখো মাম্মা। আবির আহিয়ার হাতের ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখল কাছ হাতে একটা ছবি আঁকা, একটা বাঁকাতেরা বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তো দেখে হাসতে হাসতে শেষ, বলল, এটা তোমার মাম্মা? মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসির শব্দ। আবির সেদিকে এগিয়ে গেল, গিয়ে দেখলো আবিরের তো চক্ষু চরকাজ। আহিয়ানের হাতে একটা ড্রয়িং, যেখানে একটা মোটা তাজা লোক হা করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে, নিচে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লেখা আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, সোনা, এদিকে আসো তো। আহিয়ান আসলো। আবির হাঁটুকের সামনে বসে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে এটা আমি? মানে তোমার কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সব সময় তোমাকে বলে তুমি নাকি খাওয়া ও ঘুম ছাড়া কোনো কাজই নেই। আবির আগে কটমট করে তাকালো মেঘের দিকে। মিম ও বন্যা মুচকি মুচকি হাসছে। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়া আর ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমেদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল, আমার মেয়ের জামাইয়ের ট্যালেন্ট আছে বলো ভাইয়া। বলে দাঁত কেলিয়ে হাসলো। আবির রাগি রাগি মুখ নিয়ে বলল, তোকে আমার বেয়াই জীবনেও বানাবো না। আমি উপরে যাচ্ছি, তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। বলে আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। বন্যা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কবে যেন এদের দুই ভাই দুষ্টুমির জন্য আমার ছোট মেয়েদের কপাল পড়ে। বন্যা ও তানভীরের মেয়ে তিদা খান, বয়স 2.5 বছর, ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে, কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ানও সুযোগ পেলে তিদাকে মেরে দেয়, আর তিদাও আবির বাড়ি আসলে বড় পাপার কাছে বিচারে ঢালি নিয়ে বসে। আজ শুক্রবার, একটু আগে জুম্মার নামাজ পড়ে এসেছে সকলে, একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন সবাই বশরুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মেয়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না। দরজার ওপারে সামান্য পা দেখা যেতেই আকলিমা খান বলল, কে ওখানে? মিম গুটিসুটি পায়ে এগিয়ে গেল সামনে, বলল, আমি আম্মু। দরজার বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? না মানে হ্যাঁ আম্মু।
মাত্রই এসে বিছানায় শুয়েছে। মাত্রই মিমের শব্দ পাওয়া মাত্রই ইকবাল খান ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগে ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসলো। ইকবাল খান আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসে আছে। এবার আকলিমা খান এসো বিছানায় বসলেন। তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। বলেন। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো। তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বলেন, বলো মা, কি হয়েছে? কিছু লাগবে তোমার? মিম কাচুমাচু করে বসে ওনার আঁচলের সাথে আরেক আঁচলে কিট্টু দিচ্ছে। ইকবাল খান আবারও বলল, মিম কিছু তো বলো। আসলে আব্বু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনে আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেকে আবার বলা শুরু করলো, তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি। আর আমি আরিফ ভাইয়া মানে আমরা প্রায় 5 বছর ধরে একে অপরের চিনি, বুঝি, ভালোবাসি। না মানে এটা হঠাৎ করে হয়নি। আমরা দুজনে বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গে পাশে রাখতে চাই। মিমের কথা শেষ হতে না হতেই আকলিমা খান সজোরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে। বলল, ইকবাল খান হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মাহমুদা আপা জানে। মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাই তাদের পরিবারের সবাইকে জানিয়েছে কবে জানিয়েছে? 2 দিন আগে। কি বলছে ওর পরিবার? মিম কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, ফুপি আর ফুপা জানিয়েছেন আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলেন, আর তুমিও সেটা শুনে আমার পরিবারকে মানাতে চলে এসেছো? মিম ভয়ত কণ্ঠে বলল, না মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আপা আমাদের বাড়িতে আসেনি। তুমিও কি চাও তোমার ভাগ্যটা এরকম হোক? ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে। আকলিমা খান মিমে এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, তুই এখনই রুম থেকে যা, আমরা এই ব্যাপারে তোর সাথে কোনো কথা বলতে চাই না। মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়ে জড়িয়ে ধরল। কান্নায় জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তোমরা এমন করো না, আমি আরিফকে ছাড়া বাঁচবো না। মিমের কথার মাঝখানে মিমের মা ফোরন কেটে বলল, কিরে মিম, আমি কি এত নির্লজ্জ মেয়েই পেটে ধরেছিলাম? আমার ভাবতেই অবাক লাগছে, তুই আমার মেয়ে, কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথাই কান্না দিয়ে বাবার পাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, আরিফ তো ভালো ছেলে, আমার অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও। সেই জন্য আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করেছে। এখন নিঃসন্দেহে আরিফ সব দিক দিয়ে তোমাদের চোখের যোগ্য। প্লিজ আব্বু, তুমি না করো না। উফ আম্মা, আমি ব্যথা পেয়েছি। আহিয়া শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো। দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ ধমকে সুরে বলল, আহিয়ান, তোমাকে কতবার বলেছি, ও তোমার ছোট বোন, তুমি ওর বড় ভাই। আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না, অনেক আদর করে। আমি মালিন মামা, বোন মিটে বলছে। আহিয়া প্রতিবাদী সুরে বলল, না মাম্মা, ভাইয়া মিথ্যে বলতেছে। এবার আহিয়ান রাগে আহিয়ার মাথার ঝুঁটি তুলে খুলে নিল। আর কি লাগে শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো। মেঘ পাশে বাচ্চাদের জামা কাপড়গুলো গোছাচ্ছিল। ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো। আমি পাপার কাছে বিচার দেব। পাপা, ও পাপা, কই তুমি? মেঘের তো মাথায় হাত। শুরু হয়ে গেল পাপার আদরের দোলালির কান্না। কি আহিয়ার আব্বু গেল কোথায়? কাকামণি আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আরে আবির, কিছু লাগবে তোমার?
ভেতরে আসো। আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে, সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরু গম্ভীর। এবার আবির মুখ খুলো। কাকামণি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখে হাসি রেখা টেনে বলেন, এত ফর্মালিটি কি আছে? কি বলবি বল। আর দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে বস। না, এখন বসবো না। হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বল কি বলবি। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা হচ্ছে। ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি। কিন্তু এইবার মনে হয় মিমের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে। লাল লাল ভেজা আঁকি জগল নিয়ে আবিরের পানে তাকালো, কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না। আকলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ইকবাল খান খানিক বাদে চুপ থেকে কিছু একটা ভেবে তারপর বলেন, ঠিক আছে, তুই ওনাদের খবর দিয়ে মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে। ছেলের পরিবারের সবাই চায় তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে। উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, ভাইয়া আমি। তুই তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। মিম আবিরের ভয়ে আর কিছুই বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতর কেঁপে উঠেছে। কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাইরে বের হলো। বুঝতে পারলো শব্দটা মিমের দরজা থেকে এসেছে। মিম দরজা বন্ধ করে দরজায় পিঠ ঘেঁষে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথা বলে চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মন দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না? গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভিতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো। যে কান্নার কোনো শব্দ নেই, আছে শুধু নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে মাগরিবের আজান পড়ছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখল তিথা রুমে নেই। বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গোছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই বন্যা লজ্জায় কুঁকড়ে গেল। এই মেয়েটা এখনো সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথম দিনের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট্ট বক্স বাড়িয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না। তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে হাসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। হঠাৎ? তানভীর বন্যা নাকে নাক ঘেঁষে জবাব দিল, কারণ আমার দিনগুলোকে সর্বদাই তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাওয়া। বন্যা বক্সটি খুলে দেখে একটা ছোট্ট পেন্ডেন্ট, তাতে দুজনের নামে প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসল। মাম্মাম। তিধার কণ্ঠ শুনে দুজনেই হক চুকিয়ে উঠল। বন্যা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখলো কেঁদে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মের? তিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া। বোনার আর বুঝতে বাকি রইল না। তিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলে মারে, তখন থেকেই আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারাদিন আহিয়ার সাথে খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনেই পড়ে যায়। ফোনে টুংটাং শব্দে তানভীর বিছানার দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো। এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করলো, কোথাও বের হয়েছেন?
তানভীর দ্বিধাকে কোলে নিতে নিতে বলল, অনেকদিন হলো রাকিব ও রাসেল ভাইয়ের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানেই যাচ্ছি। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম্মা, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে, আমি যাব আর আসবো। আবির ফোন স্কুল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টি টেবিলের উপর রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই কি করছেন? কেউ দেখবে। মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে আবির কোনো ভাবান্তর নেই, তার নির্লিপ্ত জবাব। দেখুক, তাতে আমার কি। মেঘ ভুরু কুঁচকে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? উফ, আহিয়ার আব্বু। উফ, আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল। ধুর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আচ্ছা, মিম কোথায় বলতো? ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের নিশ্চিন্ত জবাব। আছে হয়তো রুমে। ও, শুনুন, আজও আবিরের কণ্ঠে সে চিরচেনা সুর। হুম কোথাও বের হচ্ছেন? হুম পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করেছো। আমি বাহিরে অপেক্ষা করছি। তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাহিরে আছি। মেঘ জবাব দিল। ঠিক আছে, যান। আবির মুচকি হেসে বলল, এখন জান ডাকলেও বাহিরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দেবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল। যথাজ্ঞা মহারানী। মেঘ একটা মুচকি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটলো। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাইয়া, এবার তো ক্ষমা কর। তানভীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাহিরে গাড়ির সামনে তানভীরকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছে। এবার আবির মেজাজি কণ্ঠে বলল, বের হতে এত লেট কেন করলি? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কত জরুরি? তানভীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া, আগে শোনো তো, আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতেই পারে না। বাড়ি থেকে বের হতে গেলেই গলা চড়িয়ে আবদার জুড়ে বসে ও যাবে আমার সাথে। নিতে না চাইলেই কান্নাকাটি করে রুমে মাথা তুলে বসে। দিদা, কান্না থামাবো, পরে তো আসবো না কি? রাত 9টা বেজে 30 মিনিট। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগেই পরিবর্তন করেছে, এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসে পুরো খানবাড়ি বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলেও এই টেবিলটাতে যোগ হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমেদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসাবে আলী আহমেদ খানকে আহিয়ান এর ভীষণ পছন্দ। আর আহিয়া ও দ্বিধা দুই আহ্লাদি খাওয়ার সময় হলে সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুই চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও দ্বিধা ছুটি গিয়ে মোজাম্মেল খান ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমেদ খানের পাশে বসে আছে। আহিয়া ও দ্বিধা কাহিনী দেখে বলে উঠল, উফ। আলী আহমেদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সে বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভুলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যেই বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়েও একটু টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বইয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির 3 কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। 3 কর্তি তাদের খাবার পরিবেশন করছেন। মেঘার বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিয়া খান বারবার মেঘে ও বন্যাকে বলছে খেতে বসতে, কিন্তু মেঘও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমেদ খান বলেন, মিম কি রাতে খাবে না? মিম কই? আলী আহমেদ খান নিচের দিকে তাকে খাবার খাচ্ছে। আলী আহমেদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজানও রুমে আছে? আলী আহমেদ খান, খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, ভুলে গেলি
তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভুল কুচকে বলল। তোরে কি আজকাল তোর বউ ডোজ একটু বেশি দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল। মানে? আবির সন্ধ্যান কণ্ঠে বলল। মাথার ব্রেন কি জুস বানাইয়া খেয়ে ফেলছস নাকি? আজকাল কিছুই মনে থাকে না। আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসলো। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল। এখন দাঁত কেলায়েন না, মেয়ে হয়েছে তো তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন এই ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল। কি রে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল। বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। হ্যাঁ। কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটাই বসলো। আবিরকে বলল। আগে বল, চা অর্ডার দিব? না, আমাকে যেতে হবে, বাড়িতে তোর ভাবি অপেক্ষা করছে। ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে। আরে সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো না, তাহলে আমার ছেলেকেই ফার্স্ট হতো নিশ্চয়ই। হ্যাঁ, আর দুষ্টুর রাজা বাড়িতে থাকলে আমার মাথাটা একবারে খারাপ হয়ে যায়। আবির সান্ত্বনা কণ্ঠে বলল। আরে রাকিব ভাই, কষ্ট পাইলেন না। এই একই মহামারীতে আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাইরে আসবে। আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিনই আমার বোনকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে তিন বন্ধু একসাথে হু হু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলতেছে, আম্মু এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখে আইয়া ও দিদা দৌড়ে গিয়ে কোলে উঠল, কিন্তু আবিরের উপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকে সুরে বলল 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসতে। মিম শুনল কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমে নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসল। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া প্রায় শেষ। আবির বলল। আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসেছে। আবির বলল। আব্বু, চাচ্চু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলামও। ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিল। তারিখ তাড়াতাড়ি ফেলতে চায়, এতে সমস্যা কি? ওদের বল, আমরা প্রস্তুত। আবিরও আলী আহমেদ খানের কথোপকথন শুনে মিমের খাও যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল। কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল। এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সবকিছুই বলতাম। মালিয়া খান আগ্রহী কণ্ঠে বলেন। আবির, এত ভনিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো। আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেক দিন ধরেই মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু ও চাচ্চুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ করে কাকামণিকে জানিয়েছি। কাকামণিও সম্মতি দিয়েছে, তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়। আর তোমরা তো শুনলে আব্বু ও চাচ্চুর এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকেই বিয়ের তারিখ নির্ধারণ করবো ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামল। আবিরের কথা শুনে হালিমা খান বলেন। কিন্তু আবির বাবা, এইভাবে তো আর বিয়ে হয় না। ছেলে পক্ষকে বল মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখলেই কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়? আবির মুখে হাসি রেখা টেনে বলল। মামনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগেই দেখেছে। আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচ্চু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষেরাই দীর্ঘদিন যাবৎ ছেলে এবং ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা
নিশ্চিন্তে থাকো। মেঘ এবার মুখ খুলল, বলো। তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে এবং মেয়ের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমেদ খান বলল, মেঘ মামুনি, এত চিন্তার কিছু নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলের পরিবারের সকল খোঁজ খবরে নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে, আর রইল মিমের। এবার আলী আহমেদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আর রইল কথা মিমের। মিম আমাজান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি, তারা খুবই ভালো। আশা করি তোমার আমাদের উপর বিশ্বাস আছে। আর তারপর যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো, চোখগুলো রক্তলাল হয়ে আছে। টলমলো চোখে কিছু বলার আগেই তানভীর বলে উঠল, আরে মিম, দেখতে চাইবে না? আমাদের ছোট বোনের আমাদের উপর অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উচ্চ মাথাটা আবার নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো, কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছো আব্বু? মিম আমাদের উপর ভরসা করে চুপ করে আছে। তাই আবির, তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ এসব নিয়ে আর চিন্তা করো না। বোন নামে হালিমা খান, মালিয়া খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে, ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়েও বেশি মিমকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে ভাবল, না, অনেক হয়েছে, এবার আরিফকে ব্যাপারটা জানাতে হবে, ও নিশ্চয়ই পিছু করবে। বাড়িতে মিমাপুর বিয়ে, আহা কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফুটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটাও ওই দিন সেরে দিব। খাবার সময় তানভীরের মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলো। আব্বু চাচ্চু, আমরা একটা রিকোয়েস্ট আছে। আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেয়ের বিয়েটা খান বাড়িতে হয়েছে, এমনকি তানভীরের বিয়েটাও খান বাড়ি থেকেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেটা হবে স্প্যারো ড্রিম হাউসে মিমের হলুদ সন্ধ্যায়। আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমেদ খান মুখে হাসি রেখা টেনে বলেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমার কোনো সমস্যা নেই। রাতের খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। মিম রুমে ঢুকতেই তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করলো না, ও নিজেই কল করলো আরিফকে। একবার নয়, দুইবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ও পাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মিম হতাশ হয়ে দুহাত দিয়ে মুখ চেপে ফুপি কেঁদে উঠল আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমার ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। টুংটাং মেসেঞ্জারে মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটলো। ছুটে গেল ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই হয়েছে। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। হাই, হাউ আর ইউ? কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফকে পাল্টা প্রশ্ন করলো, এতগুলো কল দিলাম, কেন ধরলে না? কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ও এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে। এই ওই এই মিম। ঘন ঘন মেসেজে টুংটাং শব্দে মিম বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে 1 সপ্তাহ পর তার বিয়ে? তাছাড়া আরিফের রিয়াকশনই বা কী হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজ লেখা শুরু করলো। আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম, তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে রিপ্লাই মেসেজ আসলো। কি বলেছে মামা মামি?
দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম, আম্মু শুনেই আমাকে এক চক মেরেছে আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুপির মতো আমাকেও আর খান বাড়িতে আসতে দেওয়া হবে না। ও মিম চোখের পানি মুছতে মুছতে আবার লিখল, তুমি শুধু ও বলছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম।